আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখছেন, দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট। স্বাগত জানাচ্ছি আপনাদের, সাথে আছি দীপ্তি চৌধুরী। দীর্ঘদিন ধরে যারা রাজপথে ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, রাষ্ট্রকে সংস্কার করার স্বপ্ন দেখেছেন, এখনই তারা দায়িত্বে রয়েছেন। অনেকে রয়েছেন সংসদে, অনেকে অন্যান্য নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে রাষ্ট্রকে নতুন করে গঠন করার কাজ করছেন। কিন্তু সেই কাজের চ্যালেঞ্জগুলোকে কতটুকু তারা সফল হচ্ছেন, কতটুকু তারা চ্যালেঞ্জ ফেস করছেন, এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন এবং নানা ধরনের উত্তর থাকতে পারে। আজকের এই আয়োজনে আমরা সরকার দলীয় একজন সংসদ সদস্যকে সাথে পেয়েছি, যিনি তার স্পষ্ট ভাষার জন্য ফেমাস আমরা বলতে পারি, সরাসরি কথার উত্তর দিতে পছন্দ করেন। তাই স্ট্রেট কাট প্রশ্নের স্ট্রেট কাট উত্তর পাবো তার কাছে আশা করছি। আমাদের সাথে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং চট্টগ্রাম ৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই বলেছি যে আপনার কাছে আমরা সবসময় স্ট্রেট কাট উত্তরই পেয়েছি। সো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আয়নাঘর থেকে রাজপথ এবং রাজপথ থেকে সংসদ, যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন সেটারই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পেয়েছেন। দায়িত্বে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আর কোন কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনি সেখানে গিয়ে ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন? সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা স্ট্রেট কাট আপনারা নাম দিয়েছেন। অনেকদিন পরে একটা টিভি প্রোগ্রামে এসেছি, স্ট্রেট কাটই কথা বলবো। আয়নাঘর থেকে সংসদ পর্যন্ত পৌঁছানোর যে জার্নিটা ছিল, বেশ ডিফিকাল্ট একটা জার্নি ছিল। আসলে পৌঁছাবো কি পৌঁছাবো না ওটা নিয়েও অনেক ধরনের ব্যারিয়ার ফেস করেছি। জানতাম না আসলে মঞ্জিলে পৌঁছাতে পারবো না কিনা, জানতাম না। কিন্তু এখন যেহেতু ওখানে এসেছি, কাজের ভারটা বুঝতে পারছি। আমাদের প্রথম কয়েক সপ্তাহ সংসদে যাওয়ার পরে সত্যি কথা বলতে আমরা প্রেশারটা কি হবে, এক্সপিরিয়েন্সটা কেমন হবে, এটা নিয়ে কোনো সময় চিন্তাই করিনি। আসলে একটা স্বপ্নর মতো মনে হচ্ছিল। ছোটোবেলা থেকেই ভেবেছিলাম যে একদিন না একদিন বাবার মতো আমিও সংসদে যাব। কিন্তু যাওয়ার পরে রেসপন্সিবিলিটিটা যে কত বড় ওটা এখন বুঝতে পারছি। অনেক কষ্ট হয় যখন দেখি যে বাংলাদেশের গত ২০ বছরে যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, যতটুকু ডেভেলপমেন্টের কথা আমরা শুনেছি, ওটা বাস্তবে কতখানি হয়েছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যারা সরকারে ছিলেন, বৈধভাবে বলেন বা অবৈধভাবে বলেন, তারা কি করেছে ওটা আস্তে আস্তে করে এখন বের হওয়া শুরু করেছে। আমাদের যে চিন্তাধারা ছিল যে সংসদে পৌঁছানোর পরে এই কাজগুলো করব, ওই কাজগুলো করার এখনো সুযোগই পাচ্ছি না। আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হচ্ছে, আমাদের প্ল্যাটফর্মটা বিল্ড করতে হচ্ছে যেটার উপরে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। আশা করছি যে আমাদের 6 মাস মাত্র পূরণ হয়েছে, কিছুটা কন্ট্রোলে আনতে চেষ্টা করছি। আপনি দ্রব্যমূল্যর কথা বলেন, এই বিদ্যুতের সমস্যার কথা বলেন, এগুলোকে ট্যাকল করতে চেষ্টা করছি। আশা করছি, আমার ব্যক্তিগত বিশ্বাস এটা, 2 বছরের মাথায় হয়তো আমরা কিছুটা গিয়ার চেঞ্জ করতে পারবো আর কিছুটা ভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবো। মানে সময় লাগবে আপনাদের? সময় লাগবে তো বটেই, কারণ কতখানি সময় ওটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে বলছেন যে বাইরে থেকে আমরা যতটা দেখেছি ভেতরে অনেকখানি ফাঁপা। আমরা যেই টুলগুলো দরকার হয় সরকার চালানোর জন্য, যে টুলগুলি দরকার হয় একটা উপজেলা চালানোর জন্য, ওই টুলগুলোকেই ধ্বংস করে গেছে। এখন রিবিল্ড করার চেষ্টা করছি আমরা। মানে যখন সরকারের ধরেন বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, হামের টিকা এগুলো নিয়ে কথা বলা হয়, এই সরকারের অনেকেই আবার রিসেন্ট পাস্ট সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে দায় দেন। 17 বছরের স্বৈরাচারে আওয়ামী লীগ সরকারের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে কতটা দায়ী করবেন আপনাদের এই ফাঁপা অবস্থায় দেশ পাওয়ার জন্য? তাদের একটা বিশাল ঘাটতি ছিল, এক্সপিরিয়েন্সের ঘাটতি। যারা যারা দায়িত্ব নিয়েছিল, আমাদের অ্যাডভাইজার যারা যারা ছিল, তারা কোনো সময় এই ধরনের পজিশন দেখেনি। তারা তাদের জব রেসপন্সিবিলিটিটা কি সেটাও ঠিকমতো জানতো না।
চেষ্টা করেছে, তারা জান প্রাণ দিয়ে আন্তরিকতার সাথে কাজ করেছে, কিন্তু 2 বছরের মধ্যে যেই ধরনের ডিজাস্টার রেখে গিয়েছিল আওয়ামী লীগ, ওটাকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। তো তাদের প্রতি আমার সবসময় সিম্পেথি থাকবে, কিন্তু একটা দেশের দায়িত্ব নিয়েছিল তারা, দেশ চালানোর দায়িত্ব নিয়েছিল তারা। যেই সিচুয়েশন তারা আমাদের জন্য রেখে গেছে, আমার মনে হয় যে কারো না কারো এটার জন্য তো জবাব তো দিতেই হবে। তো হ্যাঁ, 17 বছর মিস রুল অফ আওয়ামী লীগ এটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে কিছুটা মিসম্যানেজমেন্ট অফ ইন্টারিম, ওটা আমাদের ওটা নিয়ে ডেফিনেটলি আলাপ আলোচনা করতে হবে, আর ওই জিনিসটা রেসপন্সিবিলিটি কারো না কারো নিতে হবে। ওকে, সো আপনার সংসদীয় আসন নিয়ে একটু কথা বলতে চাই। চট্টগ্রাম 7 এবং আশেপাশে হিল ট্র্যাক এরিয়া আমরা বলতে পারি, এবং বেশ কিছু অপরাধের জন্য ওই জায়গাগুলো আসলে ফেমাস, এবং অপরাধ প্রবণতার জন্য বেশ কিছু সুবিধাও আছে, ভৌগোলিক সুবিধা আছে ওইখানে। আপনি বলছিলেন যে পার্বত্য অঞ্চল, যেহেতু যে কোনো অপরাধ করে পালিয়ে যাওয়া কিংবা বর্ডার সংশ্লিষ্ট হওয়ার জন্য ওই অপরাধগুলো রয়েছে। আপনি আসলে যখন নির্বাচন করেছেন, কোন কোন জিনিস জনগণ আপনার কাছে প্রত্যাশা করেছে, আপনি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেদিকে আপনি কতটুকু এগিয়ে যেতে পেরেছেন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে? আমার নির্বাচনের সময় আপনারা যদি যারা আমাকে ফলো করে, যারা আমার সাথে ছিল, তারা একটা জিনিস বারবার করে দেখেছে যে আমি ওয়াদা করেছিলাম যে আমাদের উত্তর চট্টগ্রামের একটা বড় সমস্যা হয়েছে যে এই অবৈধ বালির ব্যবসা। এটা নিয়ে আমি অনেক বেশি কথা বলি, কারণ ওই এলাকার মধ্যে যত ধরনেরই আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, সব কিছুর সাথে কিন্তু এই বালির ব্যবসাটা জড়িত। তো আমার ম্যান্ডেট ছিল, আমার প্রমিস ছিল আমার এলাকার মানুষের কাছে যে যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, আমার প্রথম কাজ হবে এই বালির ব্যবসা আমি বন্ধ করে দিব। আমার এখন ফুল টাইম জব হয়ে গেছে যে যেভাবে করেই হোক না কেন, যখনই কোনো ধরনের অবৈধ ড্রেজার আমার এলাকার মধ্যে দেখা যায়, তখন আমার পুলিশের সাথে, প্রশাসনের সাথে কথা বলে ওগুলো বন্ধ করাতে হচ্ছে। হুমায়ুন কাদের চৌধুরী, মানে শুধু চট্টগ্রাম নয়, নানা জায়গায় দেখা গেছে যে এই ধরনের ব্যবসার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও জড়িত থাকেন। তখন আসলে আপনি কি করেন? আপনি কি তখন অনেকখানি হাত পা বাঁধা হয়ে যায়, নাকি আপনি সেখানে কোনো কম্প্রোমাইজ করেন? আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, আমার এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। আমার ভোটের যখন আমি তালিকাটা দেখি, আমাকে কত মানুষ ভোট দিয়েছে, আমাকে কে ভোট দিয়েছে, তখন আমার রেসপন্সিবিলিটি একটু ভিন্ন হয়ে যায়। আমাকে খালি বিএনপি ভোট দেয়নি, আমার এলাকার মধ্যে সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আমি তাদের জন্য রেসপন্সিবল। তো এখন এই অবৈধ ব্যবসার সাথে যদি আমার দলের মানুষও জড়িত থাকে, এখানে আমি কম্প্রোমাইজ করব না। সো নিজেকে দলের এমপি মনে করেন নাকি জনগণের এমপি মনে করেন? দোনোটা। আমাকে নমিনেশন দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, কিন্তু আমাকে ভোট দিয়েছে আমার এলাকার মানুষ, সাধারণ জনগণ। এখনো সংবিধানের আর্টিকেল 70 অনুযায়ী সংসদে কোনো বিল যদি ওঠে, সেখানে মানে কোনো দলীয় সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, এবং যেটার বিরুদ্ধে জুলাই সনদ বলেন কিংবা বিএনপির 31 দফা, দুটাতেই এটার বিরুদ্ধে কথা বলা হয়েছে যে একজন এমপি যাতে সেটার দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন। সেটা নিয়ে আসলে কতটুকু আছে, বা আপনি কি কখনো চ্যালেঞ্জ ফেস করেন যে আপনার নিজের ব্যক্তিগত জায়গায় আপনি মনে করছেন এটা ঠিক না, কিন্তু দলীয় এমপি বলে আপনাকে ভোট দিতে হচ্ছে, এরকম হয়? অ্যাবসলিউটলি। এখানে আপনার যখন আপনি একটা ব্রড সেন্সে যখন কোনো ধরনের আইনের ব্যাপারে আলাপ আলোচনা হয়, তখন সবসময় আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে আর্টিকেল 70 তো এখনও বহাল আছে, তো সেই জন্য আমি তো আমার দলের বিপক্ষে কোনো সময় ভোট দিতে পারবো না। এখন পর্যন্ত যেই জিনিসটা আমরা ফেস করেছি, আপনাকে খোলামেলায় বলতে পারি যে 2-1টা ইস্যুতে আমার দ্বিমত ছিল, তবে যখন এই জিনিসটা আমরা আমাদের সিনিয়র মেম্বার বলেন, আমাদের মন্ত্রী সবার যারা আছে ওনাদের সাথে যখন আলাপ আলোচনা করেছি, তখন কিন্তু আমরা ইন্টারনালি একটা কম্প্রোমাইজে আসতে পেরেছি। আশা করছি, আর আশা না, আমি বিশ্বাস রাখি, যেহেতু আমাদের 31 দফার মধ্যে একটা পয়েন্ট ছিল যে এই আর্টিকেল 70-কে আমরা রিফর্ম করব, উইথড্র করে নেওয়া হবে। আশা করছি যে ভবিষ্যতে কোনো ধরনের সিচুয়েশনে যদি আমরা আবার পড়ি, তখন আলাপ আলোচনা এবং তার সাথে সাথে ওই কিছুটা বল প্রয়োগ করে আমরা হয়তো আওয়াজ তুলতে পারবো সংসদের ভিতরে এবং মাঠ পর্যায়ে। আমি এমন একটা দলে আছি যেখানে এই ভয়েসটা রেইজ করার প্ল্যাটফর্ম আমাদেরকে আমাদের দলীয় প্রধান এবং আমার প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছে।
তো আশা করছি যে আর্টিকেল 70 শিগগিরই এটা উইথড্র হয়ে যাবে। তার সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কনস্টিটিউশনাল রিফর্ম নিয়েও অনেকবার কথা বলেছে। এই সব কিছু করার জন্যে সময়ের প্রয়োজন হয়, কিন্তু যেই সিচুয়েশনে বাংলাদেশ বর্তমানে আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকমতো করে নিতে পারি, এই ফাঁপা যেই জিনিসটা রেখে গিয়েছে আমাদের জন্য, এটাকে যদি আমরা ঠিকমতো কন্ট্রোল। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নিয়ে আসতে পারি, কিছুটা যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তাহলে আমরা নেক্সট স্টেপ হবে কনস্টিটিউশনাল রিফর্ম। তো আশা করছি যে শিগগিরই ওই কাজে নামতে পারবো। সময় দিতে হবে, একটু তো সময় দিতে হবে। তো যে জিনিসগুলো নিয়ে আসলে এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা বিরোধী দল করেন, কিংবা জনমনেও এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, একটা হচ্ছে জ্বালানির সংকট। ধরেন এই তেল পাওয়া যাচ্ছে না, এই গ্যাস পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের একটা বিরাট সংকট রয়েছে, বিদ্যুৎ বিল অনেকখানি বেড়ে গিয়েছে, এবং দ্রব্যমূল্যের দামও আসলে খুব একটা কমানো যায়নি। সো এটার একটা উত্তর তো বটেই এটা যে আমরা আসলে খুবই খারাপ অবস্থায় দেশকে পেয়েছি, কিন্তু মানে এই সরকার আসলে কতটা সক্ষম এটাকে ট্যাকেল করার জন্য, বা কত দ্রুত আমরা এটার পর্যন্ত যেতে পারবো বলে মনে করছেন? গত 17 বছরের মধ্যে আমরা দুটা ওই এফএসআরইউ, যেটার মাধ্যমে আমাদের গ্যাস নিয়ে আসা হয়, এফএসআরইউ খালি দুটা বানানো হয়েছে। ব্রিজ বানানো হয়েছে, পদ্মা সেতু বানানো হয়েছে 3 গুণ দাম দিয়ে। আমাদের কর্ণফুলী টানেল বানানো হয়েছে, যেটা কেউ ব্যবহার করে না। যেই টাকাটা আমরা অপচয় করেছি, ওই টাকাটা যদি আমরা ঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারতাম, আমরা যদি এফএসআরইউ আরও 2-3টা বানাতে পারতাম, আমরা যদি কিছুটা এই জায়গায় ইনভেস্টমেন্টটা ঠিকমতো করা যেত, তাহলে হয়তো এই দিন আমাদের ফেস করতে হতো না। আমাদেরকে এখন একটু ভিন্ন চিন্তাভাবনায় চলে যেতে হবে। আমাদের এখন ইনভেস্টমেন্টও নিয়ে আসতে হবে। নতুন আরও যদি 2-3টা এফএসআরইউ আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো এই খপ্পরের থেকে বের হয়ে আসতে পারবো। এখন পর্যন্ত এই জ্বালানির ট্র্যাপ বাদে আমরা অন্য কোনো ট্র্যাপে কিন্তু পড়িনি। আমাদের মন্ত্রী মহোদয় বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, উনি কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যে কীভাবে করে আমরা এই প্রবলেমের থেকে বের হয়ে আসতে পারি, আর যেখানে আমরা এই প্রবলেম সলভও করতে পারবো, আর বেনিফিট এই আগের দোসরদেরকে যেন আমরা না দিই। ওকে, সো সিন্ডিকেট নিয়ে কথা বলছিলেন। সিন্ডিকেট নিয়ে একটা রিপোর্ট সম্প্রতি একটি গণমাধ্যম প্রকাশ করেছে, এবং দোহাটেক নামে একটি কোম্পানি কিভাবে রেপিটেডলি আসলে সরকারি ইকুইপমেন্টস কেনার টেন্ডার পাচ্ছে সেটা নিয়ে যে রিপোর্ট, সেখানে একটাতে আপনার ভয়েস শোনা যাচ্ছে, আপনি তো অবশ্যই সেটা জানেন, এবং খুবই ছোট্ট একটা ভয়েস, যেখানে আপনি বলছেন যে এইখানে রিপোর্ট করার দরকার নেই, আপনি চলে যান, এবং সেটাকে অনেকে হুমকি হিসেবেই প্রচার করছেন যে আপনি সাংবাদিককে হুমকি দিয়েছেন এই সম্পর্কে কোনো রিপোর্ট না করার জন্য। আপনি কি আত্মপক্ষ সমর্থনে কি বলতে চান, আসলে ঘটনাটা কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি আমার ভয়েস নাকি না, আমি এখানে আপনার সামনে অ্যাডমিট করছি এটা আমারই ভয়েস। এটার সাথে যে রিপোর্টটা করা হয়েছে, ওই রিপোর্ট নিয়ে আমার কোনো মন্তব্য নেই, ওই রিপোর্ট নিয়ে আমার কোনো ডিসকাশনও করার নেই। যারা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে, আমি তাদেরকে সবসময় ওয়েলকাম করি যে আপনারা আপনাদের রিপোর্ট ঠিকমতো করবেন। আশা করছি যে যাচাই বাছাই করার পরে আপনারা রিপোর্ট পাবলিশ করবেন। প্রবলেমটা হয়ে গেছে, এটা আমার ব্যক্তিগত সমস্যাটা হলো যে যেই ব্যক্তির অফিসে গিয়েছিল সেই ব্যক্তিকে আমি খুব ভালো করে চিনি। সে আমাকে ছোটোবেলা থেকে দেখে এসেছে। খালি সেটাই না, এমন একজন মানুষ যে আমার বিপদের সময়, আপনাদের হয়তো মনে আছে, আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটা কেস দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়। ওই কেসগুলি যখন দায়ের করা হয়, আমি রাজনীতি করি, আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো আপত্তি নেই, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তবে আমার মায়ের বিরুদ্ধে একটা কেস দেওয়া হয়েছিল। আম্মার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু হয়ে যাচ্ছিল, তখন আমি ওনাদের কাছে গিয়ে সাহায্য চেয়েছিলাম যে আপনারা যদি কোনোভাবে আমাদেরকে একটু সাহায্য করেন। সেই সাহায্য করেছিল। যেই ব্যক্তি আমার সবচেয়ে খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছিল, সেই ব্যক্তি যখন আমার থেকে একটু সাহায্য চেয়েছে যে আমাকে এখানে আমার অফিসে হ্যারাস করা হচ্ছে, সাংবাদিক এসে বসে আছে, তারা যাচ্ছে না, তারা যখন আমার থেকে সাহায্য চেয়েছে, আমি সাহায্য করেছি। আর আমাকে এটা বলতে আমি বাধ্য, যেই পরিবার থেকে এসেছি, কোনো ব্যক্তি যদি কোনো সময় আমার থেকে সাহায্য চায়, আমার যদি ওই পজিশন থাকে, আমার যদি ওই
মনের মধ্যে যদি এই সাহস থাকে যে আমি কোনো কিছু খারাপ করছি না, আমি নিশ্চয়ই সাহায্য করব। আমাকে একটু বলেন যে এই সাহায্যের আগে আপনি কি আসলে সত্যিকার অর্থেই ওই মানুষটা ওই ক্ষেত্রে অপরাধী নাকি ভিকটিম, ওইটা আপনি যাচাই বাছাই করেন তো, নাকি নিশ্চয়ই করি, আপনার আপন হলে আপনি সাহায্যের জন্য একদমই এগিয়ে না। যান? আমি নিশ্চয়ই করি। আর এখানে আমি তো ওনাদেরকে বলিনি কোনো সময় যে আপনি এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা আপনি করতে পারবেন না, আপনি এটা পাবলিশ করতে পারবেন না, আমি তো ও ধরনের কোনো কথা বলিনি। আমি খালি বলেছি যে আর এটা আমি বলে রাখি যে পরবর্তীতে আমি যখন তাদের সাথে আলাপ করি আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনি রিটেনে দিয়ে দেন, আমি তাদেরকে বলবো আপনাদেরকে রিটেন ফর্মে তাদের এই জবাবগুলি দিয়ে দিতে। আমি তো আবার ওই অংশটুকু কি আসেনি? ওই অংশটুকুটা শোনার সুযোগ নাই। এখানে তো আমরা আমাদের আমার বাবা একটা কথা বলতো যে কোনো মানুষ যদি আমাকে বিক্রি করে যে তার যদি কোনো উন্নতি করে তাহলে আমার কোনো আপত্তি নেই। এখন আমার ভয়েস বিক্রি করে এখন তার হয়তো উন্নতি হচ্ছে, তার মানে ওই ভয়েসটুকুর পরেও আপনার তার সাথে কথা ওনার হয়েছে? সাথে না, ওনাদের ম্যানেজিং ডিরেক্টর যে তার সাথে আমার কথা হয়েছিল, আমি তাকে বলেছিলাম। ওকে, যে আপনার লিখিত পাঠানো, ওনারা দোহাটেক থেকে লিখিত জবাব দেওয়া দিয়ে হবে। দিবে। আর আমি এখনো বলছি যে এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে দ্যাট ইজ এ লিগাল ম্যাটার। ওরা অ্যাবসলিউটলি দে আর ইন অল দেয়ার রাইটস, দে ক্যান গো টু কোর্ট, ওনারা ওখানে গিয়ে রিজলভ করে নেবে। আর আমি বারবার করে বলবো যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা করা উচিত। কিন্তু ওই ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের সময়ও কোনো ব্যক্তিকে হ্যারাস করাটা আমার মনে হয় না ঠিক। এইবার আসলে আপনার স্বপ্নের জায়গাটায় আসতে চাচ্ছি এবং আপনার কাজের জায়গাটায়। আপনি নিজে যেহেতু আয়না ঘরে ছিলেন, আপনি নিজে গুম হয়েছেন, সো এই জিনিসগুলো নিয়ে আপনি খুবই সেনসিটিভ এবং আপনি নানা সময় ভয়েস রেজ করেছেন। গুম আইন পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি, গুম আইন প্রণয়ন করতে যাচ্ছে, সেই জায়গায় আসলে অগ্রগতি কতটুকু, কোন কোন জিনিস মাথায় রাখা হচ্ছে, একটু যদি আমাদের বলেন। গুম আইন নিয়ে আমরা দীর্ঘ 2 বছর ধরে কাজ করছি। এটা আপনি জানেন যে আমাদের আইনমন্ত্রী মহোদয়, ওনার সাথে আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি, অনেকবার আলাপ হয়েছে। একটা চক আউট একটা খসড়া রেডি করা হয়েছে, ওটা নিয়ে অনেকজন আলাপ আলোচনা করছে, কিন্তু এই জিনিসটা বলা দরকার আছে, এটা কিন্তু এখন ফাইনালাইজ হয়নি। যতটুকু আমাদেরকে বলা হয়েছে, আমি একদম নাম স্পেসিফিক করে বলতে চাই, মীর আরমান, যিনি দীর্ঘ 8 বছর কারাগার তো আয়না ঘরে ছিল, আমাদের ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, আমাদের মাননীয় এমপি, উনি, সানজিলা তুলি, আমি, আমাদের সাথে আরও কয়েকজন আছে যারা আয়না ঘরের এক্সপিরিয়েন্সটা ফেস করে এসেছে। আমাদের সাথে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আমরা সবসময়, আমি আপনাদেরকে অ্যাগেন মনের কথাটাই বলছি, কোনো সময় যদি আমাদেরকে সপ্তাহে একবার ডাকা হয়, আমি আপনাকে বলবো যে না, সপ্তাহে হয়তো 2-3 বার ডাকা উচিত ছিল। ইট ইজ নেভার এনাফ। কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, আমরা আমাদের ভয়েস রেইজ করছি যে যেই চ্যালেঞ্জেসগুলা আমরা দেখছি ওগুলাকে যেন একটু, আপনারা আসলে কেমন চান আইনটা? আমরা কেমন চাই, ইন্টারন্যাশনাল মানের চাই। যেই জিনিসটা নিয়ে আমরা বেশ কয়েকবার বলেছি, একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে আমার দ্বিমত আছে, ওটাকে যদি সংশোধন করা যায় তাহলে আমার মনে ভালো হতো। যেই জিনিসটা আমরা আগে ফেস করেছি ভিকটিম হিসেবে, ভিকটিমের ফ্যামিলিরা যেটা ফেস করেছে, আমাকে যখন গুম করা হয়েছিল তখন আমার পরিবার গিয়ে বলেছিল যে আমাকে ডিবি অফিস থেকে গুম করা হয়েছে, তদন্ত কে করবে? তদন্ত তো ডিবি করতে পারে না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি অথবা একটা ভিন্ন অভিযোগ, সে তো এটা করতে পারে না। এক্স্যাক্টলি। এই জিনিসটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, কারণ আমাদের আসলে ওই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সি এখনো তৈরি হয়নি। আমরা চাচ্ছিলাম যে এই আইনটাও কিন্তু ইভলভ হতে থাকবে, আস্তে আস্তে করে ইভলভ হতে থাকবে। বেসিক স্টেপগুলি যদি আমরা নিয়ে নিতে পারি, আমার মনে হয় যে সেকেন্ডারি স্টেপ যেটা হবে ওটা হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, যার মাধ্যমে এইসব ইনভেস্টিগেট করা হবে। চিন্তাটা অনেক বড়, আর হাতে সময় খালি 6 মাস পেয়েছি আমরা এইসব নতুন করে ঠিক করার জন্য। আশা করছি যে সামনের বছরখানেক 2-1 বছরের মধ্যে আমরা পুরো জিনিসটাকে চক আউট করে একটা ফর্মাল আইনে নিয়ে আসতে পারবো। সো বিএনপির নেতাদের মধ্যে যারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে খুবই সেনসিটিভ এবং জিরো টলারেন্ট, তাদের মধ্যে আপনি একজন। সো সেই জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আসলে কি, বা একটা দলকে নিষিদ্ধ করে কি বন্ধ করে দেয়া যায় বা নিঃশেষ করে দেয়া যায়, নাকি আসলে তাদের অপকর্মের বিচারের মাধ্যমেই তাদের কার্যক্রম বন্ধ হওয়া উচিত বা সীমিত হওয়া উচিত? আমার মনে হয় আপনারা দেখেছিলেন যে একটা
মিটিং ডেকেছিল আওয়ামী লীগ দিল্লিতে বসে ওখানে Press conference বলেছে তারা এটাকে, প্রেস কনফারেন্স আমরা যা দেখলাম যে ভিন্ন ভিন্ন দেশের থেকে যুক্ত হয়েছে অনেকজনে, কয়েকজন ছিল দিল্লিতে। তো ওখানে তারা কিন্তু একটা বিশাল অপরচুনিটি মিস করেছে। তাদেরকে আমার মনে হয় এটা ওই জয়বাবুকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা ক্ষমা টমা চাবে নাকি না। আমার মনে হয় জয়বাবু বাংলাদেশের বাইরে অনেক বছর ধরে, তো আর উনি আসলে ওনারা যখন ক্ষমতায় ছিল তখনও তো উনি অত বেশি সময় বাংলাদেশে কাটাতো না, ওই ডিসকানেক্টেড হয়ে গেছে বাংলাদেশের মানুষের সাথে। উনি হয়তো বুঝতে পারেনি যে এই অপরচুনিটিটা ওনার নেওয়া উচিত ছিল, ওখানে বসেই ক্ষমাটা চেয়ে নেওয়া উচিত ছিল। কারণ তাহলে হয়তো বাংলাদেশের জনগণ দু একবার হয়তো চিন্তা করতে পারতো যে না, হয়তো রিগ্রেট আছে, আবার কি নতুনভাবে কি চিন্তা ভাবনা করা উচিত নাকি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। না, এই অপরচুনিটি ওনাদেরকে আর দেওয়া হবে না। আমি বিশ্বাস করি যে আমাদের ফরেন রিলেশনসও যাদের যাদের সাথে আছে তারাও এখন বুঝতে পেরেছে যে ওদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়াও ঠিক হয়নি। এই ব্যক্তিরা যারা এখনও বিশ্বাস করে যে এতগুলি মানুষকে হত্যা করার পরে তাদেরকে বাংলাদেশের জনগণ আবার সুযোগ করে দিবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার, এটা হাস্যকর বাদে আর কিছু না। নিউ ইয়র্কে দেখলাম আমাদের আরেক রাজনীতিবিদ শামীম ওসমান সাহেব, উনি প্রোগ্রাম করেছিল, প্রোগ্রাম করতে গিয়ে উনি বক্তব্য শর্ট করে দৌড়ে পালিয়ে গেল। এক্সারসাইজ ভালো মানুষের জন্য, দৌড়ানোটা তাদের এখন রেগুলার একটা বিষয় হয়ে যাবে। কারণ বাঙালি আর বাংলাদেশি তো খালি বাংলাদেশে না, সব জায়গায় আছে দুনিয়ায়। আর ওনাদেরকে কোর্টে তো জাজমেন্ট দেওয়া হবেই, কিন্তু পাবলিক স্ফিয়ারের মধ্যেও তাদের জাজমেন্ট হয়ে গেছে। তাদেরকে বাংলাদেশের মানুষ খুনি হিসাবে পরিচয় দিয়েছে, কারণ বাস্তবে এটাই সত্য। এখনো যারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান অনলাইনে কিংবা অফলাইনে, তাদেরকে কি তাহলে সন্ত্রাস বাহিনীর কার্যক্রম বলেই আপনি অভিহিত করবেন? সন্ত্রাস বাহিনী বলাটাতেও তাদেরকে আসলে এক ধরনের ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি আমরা। এগুলা পাগল ছাড়া আর কিছু না। আসলে সবাই বলে যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ একটা কাল্ট। তাদের সদস্য যারা আছে তাদের সকলকে কিন্তু ব্রেইন ওয়াশ করা হয়, কোনো না কোনোভাবে ব্রেইন ওয়াশ করা হয়। তারা ওই রিয়ালিটির থেকে একদম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জন্য আপনি যদি কোনো সময় আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা সমর্থকের সাথে যদি কোনো সময় আলাপ করতে চেষ্টা করেন না, আপনি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আওয়ামী লীগের রাজনীতির মেইন কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষের শক্তি হচ্ছেন তারা। মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ, আর বাকি সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা রয়েছে। আপনার জীবনের একটা ব্যক্তি জীবনেরও একটা কালো অধ্যায় এবং বাংলাদেশের জন্য বিচার বহির্ভূত হত্যা বলবো না, এটাকে বলা হয় মনে হয় যে জুডিশিয়াল কিলিং। জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী। এই যে বিভেদ এখনো ক্রিয়েট করা হয়, কিংবা বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখন ধরেন মুক্তিযুদ্ধকে বিএনপির পক্ষে টানা হচ্ছে এবং জামাতকে রাজাকারের দল বলা হচ্ছে। এই বিভেদটা যে এখনো বাংলাদেশের রাজনীতিতে চর্চিত হচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে আমি ভালোভাবে দেখি না। আমরা এখন নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, নতুন একটা খেলা দেখতে পাচ্ছি। খেলা ঠিক বলবো না, হয়তো এটা শুনতে সুন্দর মনে হবে না, কিন্তু বাস্তবে এটা এক ধরনের খেলাই চলছে, পলিটিক্যাল গেম চলছে। পলিটিক্যাল গেমটা হলো গিয়ে যে জামাতে ইসলামী, এনসিপি, তাদের জোট বীর বিক্রম ওলি সাহেবকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়া করিয়েছে। এটা একটা, আপনি যদি পলিটিক্যাল গেম হিসাবে দেখতে চান দেখতে পারেন। কারণ আমি তো ভাবছি যে এখন অ্যাগেন যে আমরাও একজন বীর বিক্রমকে দাঁড়া করিয়েছি, তো এখন জামাতকে কি আর আপনি মুক্তিযোদ্ধার বিপক্ষের দল বলতে পারবেন? ওনারা তো একজন মুক্তিযোদ্ধাকে এগিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো সব বুঝে, আমরা সবাই সব কিছু বুঝি। আসলে ওই দিন পার হয়ে গেছে যে রাজনীতিবিদরা যে জনগণকে একদম বোকা মনে করবে, ওই দিন পার হয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে আর বিপক্ষের কথা এখন বলে আর লাভ নেই।
এখন যেটা বলতে হবে বাংলাদেশের পক্ষে কে। আর আমি বিশ্বাস করি যে বর্তমানে আমরা যারা যারা সংসদে আছি, আমরা যারা যারা রাজনীতির সাথে জড়িত আছি, আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তি। আমার জন্ম 71-এর অনেক পরে হয়েছে। আমি আপনাকে বলতে পারবো না যে 71-এ 71 সালে কে বিপক্ষে ছিল কে পক্ষে ছিল, কারণ বেশিরভাগ যারা এই বিতর্কের মধ্যে ছিল এখন আর কেউ জীবিত নেই। আপনি যদি বলেন তাদেরকে মার্ডার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অনেকজন বলে যে না এটা এটা এখন আবার নতুন করে ইনভেস্টিগেট করা উচিত। সামনে তাকাই, পিছনে তাকিয়ে যদি আমরা হাঁটতে চেষ্টা করি হোঁচট খাবো। আমাদের এখন সামনে তাকাতে হবে। অনেক কাজ বাকি আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। আমরা যদি এখনও ওই পুরানো নোংরা খেলার মধ্যেই থাকি যে কে কাকে কি বলে ছোট করা যাচ্ছে, এই কাজের মধ্যেই যদি আমরা থাকি না, তাহলে আর আগাতে পারবো না। বাংলাদেশের সামনে কি দেখতে পাচ্ছেন, এটা আমার শেষ প্রশ্ন আজকের আয়োজনের। বাংলাদেশের সামনে উদাহরণ দিয়ে বলতে পারি, কয়েকদিন আগে দেখেছেন না অস্ট্রেলিয়ার সাথে কি হলো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সামনের ভবিষ্যৎ। ইনশাআল্লাহ উইন উইন অ্যান্ড উইন, ইনশাল্লাহ। আমরাও সেই স্বপ্নই দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। এই জয়ের বার্তা আমরাও বারবার শুনতে চাই, জয়ের বার্তা আমরা দিতে চাই, এবং আমরা চাই যে বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।